This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। নামটা শোনা শোনা লাগছে না? ঠিকই ধরেছেন, যেখানে মাত্র 1200 টাকা বা 1500 টাকা দিলে যে কেউ ভুয়ো জন্ম সার্টিফিকেট পেয়ে যেত। আর এবার ভুয়ো মৃত্যু সার্টিফিকেটে মানে ভুয়ো ডেথ সার্টিফিকেটেও সেই পাঠানখালী পঞ্চায়েতের নাম জড়িয়েছে। ডিটেলে বলি, ভাড়া করা দোকানের দখল নিতে ভুয়ো মৃত্যুর সার্টিফিকেট বানিয়ে শেক্সপিয়ার সরণি থানার জালে এক দম্পতি। গ্রেপ্তার জর্জ ক্লিন্টন ডিকসন এবং তার স্ত্রী ক্যারল এরিকসন ডিকসন। একটা পঞ্চায়েত থেকে মুড়িমুড়কির মতন ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যু হচ্ছিল। তদন্তে নামা হয়, এজেন্সি গ্রেপ্তারও করে, পুলিশ গ্রেপ্তারও করে দুজনকে। পাঠানখালী, গোসাবার পাঠানখালী পঞ্চায়েত, সেখানে 1200 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা দিলে যে কেউ ভুয়ো জন্ম সার্টিফিকেট পেয়ে যেত। সেই পাঠানখালী পঞ্চায়েত এবার সেই পঞ্চায়েতের নাম জড়িয়েছে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুতেও। আর এই ডেথ সার্টিফিকেট বানিয়ে শেক্সপিয়ার সরণি থানার জালে একজন দম্পতি। গ্রেপ্তার করা হয়েছে জর্জ ক্লিন্টন ডিকসন এবং তার স্ত্রী ক্যারল এরিকসন ডিকসনকে। পুলিশ সূত্রে দাবি, গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকেই ভুয়ো মৃত্যু শংসাপত্র বানানো হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, দীর্ঘ বেশ কয়েক বছর আগে এজেসি বোস রোডের একটি দোকান ভাড়া নিয়েছিলেন সরল রায় এবং নিত্যরঞ্জন ঘোষ। তাদের থেকে সাব টেনেন্ট হিসেবে দোকান ভাড়া নেন এই ডিকসন দম্পতি। সেই দোকানের দখল নিতে নিত্যরঞ্জনের ভুয়ো মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ ডিকসন দম্পতির বিরুদ্ধে। অভিযোগ, পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী সেই গৌতম সর্দার, তার মাধ্যমেই ওই ডেথ সার্টিফিকেট তৈরি করেন এই দম্পতি। এই গৌতম সর্দার অবশ্য এই মুহূর্তে জেল হেফাজতে আছেন। তার হাত ধরেই পাঠানখালী পঞ্চায়েত থেকে প্রায় 3500 ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু হয়েছিল। এই গৌতম সর্দার অস্থায়ী কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, তিনি কারসাজি করেছিলেন এমনটা অভিযোগ প্রথমে সামনে এসেছিল। গৌতম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে, পরে অবশ্য আরো বেশ কয়েকজনের নাম সামনে আসে। ভুয়ো জন্ম সার্টিফিকেটের পর এবার ভুয়ো মৃত্যু সার্টিফিকেটের নাম জড়ালো তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের। এই মুহূর্তে আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণ, শুভজিৎ রয়েছি। তরুণ, সেই তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েত, এর আগে আমরা দেখিয়েছিলাম 3500 ভুয়ো জন্ম শংসাপত্র বেরিয়েছিল। 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিলেই সেখান থেকে বেরিয়ে যেত জন্ম সার্টিফিকেট। আর এবার যে খবর পাচ্ছি আমরা, যে মৃত্যু সার্টিফিকেটও নাকি ওখান থেকে বেরোতো এবং এই যে গৌতম সর্দার যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার হাত দিয়েই বেরোতো। তরুণ, দেখছেন কিভাবে? না, তৃণমূল আমলে এটাই স্বাভাবিক। তৃণমূল আমলে এটাই স্বাভাবিক, এটাই বারবার হয়ে আসছে, এটাই আমরা দেখে আসছি। কোনো সময় জন্ম সার্টিফিকেট, কোনো সময় মৃত্যু সার্টিফিকেট, ইনফ্যাক্ট জ্যান্ত মানুষকেও মানে সার্টিফিকেট বানিয়ে বিধবা ভাতা নিতে আমরা দেখেছি। আমরা দেখেছি কিভাবে মানে মৃতের মর্তে আগমন হয়। সব ক্ষেত্রে দুর্নীতি এবং অল্প কিছু টাকা পেলে এরা দেশকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। তৃণমূল আমলে এটাই বাস্তব, এটাই সত্য। আপনারা ওরা আজকে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এটা খালি ওখানে গোটা বেরোচ্ছে। প্রত্যেক জেলায় জেলায় একই গল্প, একই জিনিস আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর। অনুরোধ করবো আপনারা একটু পঞ্চায়েত দিকে যাওয়ার জন্য। দেখেন হাতে গরম সবকিছু সব রকম কার্ড ইনস্ট্যান্ট তৈরি হয়, ইনস্ট্যান্ট বেরোয়। এই একই অবস্থা চারিদিকে পশ্চিমবঙ্গের সিকিউরিটি সেলের মধ্যে ফেলে দিয়েছে তৃণমূল সরকার। ধন্যবাদ। আরে এসআইআর আবহে অকপট স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। তারা কি বলছেন? তারা বলছেন যে দালালদের 2500 থেকে 5000 টাকা দিলে প্রবেশ করার অনুমতি মিলে যেত। আর এভাবেই অবৈধভাবে একের পর এক প্রবেশ, মানে যেটাকে বলে অনুপ্রবেশ, সেটা ঘটেছে। আপনারা প্রত্যেকদিনই সেই ছবি দেখছেন। এসআইআর শুরু হতে বাংলাদেশে ফেরার কীরকম হিড়িক পড়ে গিয়েছে। রোজ হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছেন। এমনই অনুপ্রবেশকারী তিনি বলছেন, বা তাঁরা বলছেন বলা ভালো, যে দালালকে 2500 থেকে 5000 টাকা দিলেই ভারতে প্রবেশ করে যেতে পারতেন তারা। শুনুন কি বলছেন। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে, ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। ওই আসবে মানে দালাল কত টাকা নিয়েছিল? কত
কত টাকা? কত করে 2,500 কিনেছে। কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 জন আসলাম, ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। আর এখন ফিরবেন কেন? এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য আমাদের খুলনা জেলা কয়রা থানা। হ্যাঁ, পেটের টানাই তো এসছি, পেটের টানাই তো এসছি। চিকিৎসার জন্য এসছি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে এসছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে পেতেন? কিসের মাধ্যমে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। আর এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশ ফেরানো নিয়ে এবারে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, এবং তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। তিনি বলছেন যে কেউ বাংলাদেশ ফিরতে চাইলে সীমান্ত খুলে দেওয়া উচিত, স্বাধীনতার সময় বর্ডার খুলে দিলে এখন কেন নয়, প্রশ্ন তুলেছেন তিনি। যদি কেউ বাংলাদেশে যেতে চায় তো আমার বক্তব্য হচ্ছে খুলে দেওয়া উচিত। 46, 47, 47, 48 সালে যদি বর্ডার খুলে দেওয়া হয় বাংলাদেশ থেকে এখানে আসার জন্য, আজ শোধবোধ হয়ে যাক। এখান থেকে যারা বাংলাদেশে যেতে চাইছে ছেড়ে দিন ওদেরকে, যাক হালকা হোক, তার সঙ্গে কিছু মাফিয়া গুন্ডা চোর টাকা তো চলে যাক। দিলীপ ঘোষ তো এখন আসল পুত্র, ভূমিপুত্র না ত্যায্য পুত্র আমি জানি না। আর দিলীপ ঘোষ বিদেশ মন্ত্রী হয়েছেন বলেও আমার ধারণা নেই। এখন দিলীপ ঘোষকে বিদেশ মন্ত্রী করে দেওয়া হোক, তাহলে দিলীপ ঘোষের এই প্রস্তাব ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হলে নিশ্চিতভাবে দুদেশের মানুষ যদি কেউ কারো নিজের দেশে ফিরে যেতে চান, যদি এরকম ভারত সরকার কোনো প্রস্তাব, দেখুন এটা বিদেশ নীতির ক্ষেত্রে আমরা তো বলেছি আমাদের রাজনৈতিক বিরোধ যাই থাকুক না কেন, আমরা বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের নীতির পাশেই রয়েছে। আচ্ছা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ভারতে ঢুকলো কিভাবে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধুমাত্র প্রশ্ন নয়, চাঞ্চল্যকর বক্তব্য রাখছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাই আপনাদের। এগুলো তো দেখুন, এগুলো তো ব্যর্থতা। এটা তো আগেও অনেকবার বলে দিচ্ছি, ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা। যে এতদিন ধরে যদি কোনো কেউ এদেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতা কি? তার ব্যর্থতাই ধরো তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার কারণে হচ্ছে উগ্রপন্থী ঢুকছে। আর এই সব করে ইলেকশনের সময়। এই বিহার ইলেকশন হলো, ঠিক দেখো ইয়েকে একটা বোম, গাড়ি শুধু বোম পাঠিয়ে দিল, 3 জন ডাক্তারকে অ্যারেস্ট করলো। এনআইএ বললো যে না, এরা কিন্তু ইনভলভ ছিল না, তাই তো বলেছে। তো তা ঠিক ইলেকশনের আগের দিন করলো। এসব নরেন্দ্র মোদীর অনেক চাল আছে, গুরু কাজ জানে অনেক। ধূপগুড়িতে সামান্য সুপুরি বিক্রি করেন, ওই ফেরি করা যাকে বলে, সেই সুপুরি বিক্রি করেন লিটন হোসেন। সেই লিটন হোসেনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা, প্রণব দৈবনাথ নামে এক ব্যক্তিকে এই ঘটনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং তিনি বলছেন যে রোহিঙ্গা অপবাদ দিয়ে, রোহিঙ্গা বলে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। যা এদের দাম নিয়ে মারতে আসছে, আমরা বাড়ির সামনে যাচ্ছি, ওর বাড়ি ঢুকে এই রাস্তা, এটা 30টা বাড়ি আছে এইখানে, ঠিক আছে। ওরা আমাদেরকে চোর বলতেছে, ঠিক আছে। আমাকে বলতেছে চোর, রোহিঙ্গা, দোতারা লাগা। আসার পরে তা বলতো আমাকে, আমরা বললাম আমাদের চোর কেন বললে, আমরা এটা কোশ্চেন করলাম, আমাকে চোর কেন বললো, বললো কি তাড়াতাড়ি রিক্সাটা নিয়ে দাওটা নিয়ে, তখন আমাদের সাইকেলটাকে ঠিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এই জায়গায় ছুটে চলে আসলাম। ওদেরকে বলছি এরা রোহিঙ্গা, এদেরকে পিটাতে হয়, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে এবং পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে আসে এবং তাদেরকে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আমাদের আইসি সাহেবের সামনে বসলাম এবং আইসি সাহেবকে সব বিষয়টা নলেজে দিলাম এবং কমপ্লেন দিলাম। নিরীহ সংখ্যালঘু মানুষ সুপারি কিনতে গিয়েছিল, সেখানে তার এলাকায় একটা ধারালো অস্ত্র নিয়ে তার উপরে তাড়া করা হয়। সে প্রাণপণে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে ভোটের বৈতরণী পার করবার জন্য তাদের নিয়ে শুধু ছিনিমিনি খেলছে। সংখ্যালঘুদের কোনো ডেভেলপমেন্ট এবং সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা পশ্চিমবঙ্গে নাই, এটা প্রমাণিত হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে শুধুমাত্র দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আদতে তৃণমূল কংগ্রেসের আমলে কেউ সুরক্ষিত নয়, সংখ্যালঘুর মানুষরাও যেমন সুরক্ষিত নয়।
আর এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটি বক্তব্য শোনাবো আপনাদেরকে। তৃণমূলকে সরানোর জন্য তিনি এবারে আহ্বান করছেন কাদের? তিনি আহ্বান করছেন ভারতীয় মুসলিমদেরও। মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করছে তৃণমূল। ভোট না পেলে ভারতীয় মুসলিমদের বিরোধী নয় বিজেপি। জয় শ্রীরাম বলতে হবে না, ভারত মাতার জয় বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদী সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে সাহায্য করুন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে আহ্বান শুভেন্দু অধিকারী। যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি, আপনাদেরকে আমরা বিরোধী নই। সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে, এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতাকে জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন। বিজেপির ইদানিং গতকাল আজ দু একটা জায়গায় জয় শ্রীরাম স্লোগান দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আরে রাজনৈতিক দলের স্লোগান আমরা যেমন বলি জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, তো জয় বাংলা তো আমরা সব জায়গায় বলতে পারি। আরে এমন স্লোগান হবে রাজনৈতিক দলের যেটা সমস্ত রাজ্যের সব প্রান্তের, সব ব্লকে, সব বুথে সেই স্লোগান দেয়া যাবে। যদি কোথাও কোথাও কোনো স্লোগানকে অ্যাভয়েড করতে হয় তাহলে বোঝা যাবে যে এই স্লোগানটি রাজনৈতিক ভেদাভেদমূলক উদ্দেশ্য প্রণোদিত প্রয়োগে। এখানে এই পাড়ায় এই স্লোগানটা দেওয়া যাবে, ও পাড়ায় ওই স্লোগানটা দেওয়া যাবে না, এভাবে কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। জয় শ্রীরাম এটা কিন্তু শুধু ভোটের ব্যবস্থা। এই এলাকাতে গেলে বলবো, ওই এলাকাতে গেলে বলবো না। তাই আসলে ওরা ধর্মকে যে সম্পূর্ণভাবে রাজনীতির ভোটের জন্য ব্যবহার করছে এবং এটা ধর্মকে কলুষিত করছে বিজেপি, পরিষ্কার হয়ে গেল। দেখুন, যখন ভোট আসে তখন বিভিন্ন রাজনৈতিক দলের গলায় বিভিন্ন স্লোগান শোনা যায়। আমার এখনো মনে আছে 2001-এ স্লোগান শোনা গেছিল হয় এবার নয় নেভার। 2011-তে স্লোগান শোনা গেছিল বদল নয় বদল চাই। আর এবার সুকান্ত মজুমদার নতুন স্লোগান বোধহয় বেঁধে দিয়েছেন। তিনি গতকালই দাঁতন থেকে সেই নতুন স্লোগান বেঁধে দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই। এর আগে একই স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কি বলেছেন দাঁতন থেকে শোনাই। আমরা বলেছিলাম গতবার এইবার 200 পার আমরা করতে পারিনি, বিহার যে এইবার 200 পার, তাই এবার আমরা স্লোগান দিয়েছি। এবার আমরা 200-100 সংখ্যা বলতে যাচ্ছি না, 300-294 যাচ্ছি না। আমরা এবার কি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই। সুকান্ত মজুমদার দাঁতনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, কিন্তু লাইনটা বেঁধে দিয়ে গেছিলেন দমদমে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছিলেন? টিএমসি যাবে, তবে আসল পরিবর্তন আসবে। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, আসল परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। और इसलिए बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाँचते चाय बीजेपी ताई।
আরে বাঁচতে চাই বিজেপি, তাই বলেই তো 21 সালে কিছু লোককে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল যাদের এগেনস্টে সিবিআই আর ইডি আছে। সুকান্তবাবু যে স্লোগানটা দিচ্ছেন বাঁচতে চাই বিজেপি তাই, তো সেটা তো মানে সারা দেশে বিজেপির এই স্লোগানটা আছে। যাদেরকে বিজেপি প্রথমে দুর্নীতিগ্রস্ত বলে, সিবিআই ইডি বলে, তাদেরকে বলে বাঁচতে চাই বিজেপি তাই। বিজেপিতে চলে আসুন, তদন্ত বন্ধ। বিজেপিতে চলে আসুন, ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। বিজেপিতে চলে আসুন, আমরা আপনাদের পাশে আছি। আর বাংলায় কোনো সংখ্যা বলার জায়গায় নেই, তার কারণ সুকান্ত মজুমদারও জানেন যে বাংলায় বিজেপির শোচনীয় বিপর্যয় হতে চলেছে। বিজেপির সংখ্যা বলে বলে এমন হয়লাক হয়ে গেছে, কেউ বিশ্বাস করছে না। বিজেপির নেতাকর্মীরাও বিশ্বাস করছে না, সমর্থকরাও বিশ্বাস করছে না। আপকি বার 400 পার, পশ্চিমবাংলায় গতবারে 200 পেরিয়ে গেছে, শুধু অপেক্ষা আছে কোনার মন্ত্রী লিস্ট তৈরি হয়ে গেছে। 200 গল্প, 400 গল্প, আর সংখ্যাতত্ত্ব বলতে সাহস পাচ্ছে না। এখন তাই সংখ্যাতত্ত্ব বাদ দিয়ে নতুন স্লোগান যে বিজেপি নাকি একমাত্র ভবিষ্যৎ, ঘোড়ার ডিম। যে কেউ বোঝে যে তৃণমূল তার বদান্যতায় বিজেপি এসেছে পশ্চিমবাংলায়, আর দিল্লির বিজেপি তার বদান্যতায় পশ্চিমবাংলায় তৃণমূল আছে। দেখুন, নির্বাচনের সময় আমরা দেখেছি বিগত দিনে বিজেপির বিভিন্ন রাজ্যের নেতারা, হতে পারেন তিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা হতে পারেন কোনো রাজ্যে বড় পদাধিকারী, তাদেরকে এখানে নিয়ে আসা হয়, তারা জনসভা করেন বা রোড শো করেন। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার অভিযোগ করা হয় যে বিজেপির এই নেতারা পরিযায়ী পাখির মতন, সারা বছর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভোটের সময় উড়ে উড়ে চলে আসেন। তৃণমূল যতই অভিযোগ করুন না কেন, বিজেপি কিন্তু তাদের কৌশল সাজাচ্ছে অন্তত 1000 ভিন রাজ্যের নেতাকে নিয়ে। গোটা রাজ্যকে কয়েকটা জোনে ভাগ করেছে। যেমন মেদিনীপুর জোন, দায়িত্বে থাকছেন উত্তরপ্রদেশের নেতা জেপিএস রাঠোর। কলকাতা জোন, দায়িত্বে হিমাচলের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি, অনেক পুরনো নেতা। উত্তর 24 পরগনার দায়িত্বে থাকবেন অন্ধ্রের এন মধুকার এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। এছাড়াও কৈলাস চৌধুরী, আনন্দ মিশ্রা, অরুণ বিন্নাদি, পবন সাই, পবন রানার মতন পোড়খাওয়া নেতারাও থাকবেন রাজ্যে। তবে প্রয়োজনে জোন বা নেতৃত্ব এদিক ওদিক করা হবে, মানে রদবদল করা হবে, এমনটাই সূত্রের খবর। 1000 নেতার মধ্যে শক্তি কেন্দ্র মণ্ডল, জেলা বিভাগ, জোন পর্যায়ে দায়িত্ব থাকবেন নেতারা। নজরদারির কাজে থাকবেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, মানে যারা রাজ্যে এসে গেছেন, ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। সাহায্য করবেন বিপ্লব দেব, রাজ্যে এসে গেছেন, কাজ করছেন। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহকারী পর্যবেক্ষক আশা লাকড়া, তারা বিহারের ভোটে ব্যস্ত ছিলেন, তারা এবার এ রাজ্যে আসতে শুরু করে দেবেন একে একে। একটা সর্বভারতীয় দল, পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম দল, সেই দল যখনই এরকম সর্বভারতীয় যত দলই আছে, যখন নির্বাচন হয় তখন তারা তাদের কর্মী নেতৃত্বকে কাজে লাগায়। এর মধ্যে নতুন কি আছে? সিপিএমের প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তারা থাকেন না নির্বাচনে? থাকেন। কংগ্রেসের নেতারা আসে না, কংগ্রেস পার্টি অফিসের সামনে যান না, গেলেই দেখবেন সব বিদেশিদের ছবি লাগানো আছে, মানে ভিন রাজ্যের লোকেদের ছবি লাগানো আছে। তাহলে এর আগের বার যখন ইলেকশন হয় না, তখন 300 জন এমপি এসেছিল, 300 জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের, আর 30 থেকে 40 জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল। বুঝতে পেরেছো তো? ফল কি? আমরা 215 ওদের শূন্য। ওইসব লোকদের কিছু লাভ হয় না। পশ্চিমবাংলায় এসে বাইরের লোক, বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে, বাংলার মানুষ মানবে না। বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে। দাদাগিরি, বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না। আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে, সবগুলো পাঠা, শিক্ষিত, শিক্ষা টিক্ষা নেই, গরু গাধা।